এবার জানাবো খবরের বিস্তারিত, আর আপনাদের সঙ্গে রয়েছে এজি মাহমুদ। দেশে পরিকল্পিত বিনিয়োগ করতে প্রবাসী প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যক্তি স্বার্থের কথা চিন্তা না করে বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতাকে জনকল্যাণে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। কিছু হয়তো চোখের দেখায় বোঝা যায় না, কিন্তু বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রেখে চলেছে 1 কোটি প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রা। সেই সব প্রবাসীদের শ্রম, মেধা ও দক্ষতাকে এবার নিজ দেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোনারগাঁও হোটেলে অনিবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনে প্রবাসীদের উদ্যোগ দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। প্রবাসীদের অর্জিত অর্থ আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখে, কাজেই সেদিক থেকে আমরা সবসময় প্রবাসীদের সম্মানের চোখে দেখি। শুধু ব্যক্তি স্বার্থের কথা চিন্তা না করে যে আমাদের সমস্ত জ্ঞান বুদ্ধি সব আমরা যদি জনগণের কল্যাণে কাজ করার কথা চিন্তা করি, তাহলে কিন্তু একটা দেশকে উন্নত করা খুব কঠিন কিছু না। বিগত সরকারগুলোর নেয়া কিছু ভুল পদক্ষেপের কারণে দেশ অনেক পিছিয়ে পড়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এই যে এত দূর আসতে অনেক ঘাত প্রতিঘাত চড়াই উতরাই পার হয়ে আমাদের আসতে হয়েছে। আজকে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানে আমরা আশা করি যে যারা বিদেশি তারা তো বিনিয়োগ করবে, আমাদের প্রবাসী যারা তারাও বিনিয়োগ করতে পারেন। প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি। প্রধানমন্ত্রী আরও বলেন, অগ্রাধিকার ভিত্তিতে সুপরিকল্পিতভাবে উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিয়েছি এবং সুপরিকল্পিতভাবে আমরা নিচ্ছি। কাজে বাংলাদেশের উন্নয়নটাকে শুধু আমরা শহর ভিত্তিক বা রাজধানী ভিত্তিক না, আমরা পুরো গ্রাম ভিত্তিক উন্নয়ন করতে চাই। আমাদের প্রাকৃতিক দুর্যোগের দেশ, এই দুর্যোগ হলে যেন আমাদের খাবারের অভাব না হয়, কারোর কাছে হাত পাততে না হয়। কারণ আমাদের অতীত অভিজ্ঞতা আছে যে অন্যের কাছ থেকে খাবার আনতে যে আমাদের দেশে খাদ্য সময় মতো না পাঠিয়ে দুর্ভিক্ষ ঘটানোরও একটা চক্রান্তে বাংলাদেশ পড়েছিল। কোনো ব্যক্তিস্বার্থ বা চাওয়া পাওয়া নয়, দেশের মানুষের উন্নয়নই তার একমাত্র লক্ষ্য বলে জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ভাষা শহীদদের প্রতি আমি তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। বেলা 12টা পর্যন্ত জমা নেওয়া হয় মনোনয়নপত্র। এদিকে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রলীগের মনোনয়ন বঞ্চিতরা। সকাল থেকে নিজ নিজ হলে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন মনোনয়নপত্র জমা দেন মহসিন হলে। ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান সূর্য সেন হলে মনোনয়নপত্র জমা দেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনের নুরুল হক নুরু মহসিন হলে ফর্ম জমা দেন। আজ যাচাই বাছাই শেষে আগামীকাল হলের নোটিশ বোর্ডে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল রেজা। বুলবুল, আজকেই তো প্রার্থীদের যাচাই বাছাই এবং আগামীকাল যেটি হবে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর কি খবর রয়েছে ডাকসু নির্বাচন নিয়ে এই মুহূর্তে আপনার কাছে? জি, মনোনয়নপত্র জমাদানের যে সময়সীমা ছিল বেলা 12টা পর্যন্ত সেটি শেষ হয়েছে। যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন প্যানেল থেকে তারা তাদের নিজ নিজ হলে গিয়ে তাদের মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। তো এখন আসলে যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন প্যানেল থেকে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন আসলে নির্বাচনকে সামনে রেখে। এই মুহূর্তে আমার সঙ্গে একজন অতিথি রয়েছেন প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী যে ছাত্র ঐক্যের প্যানেল, সেই প্যানেলের জিএস যাকে মনোনীত করা হয়েছে উম্মে হাবিবা বেনজির রয়েছেন আমাদের সাথে। আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত আপনারা কেমন দেখছেন এবং জমাদানের মনোনয়নপত্র তো জমা দিয়েছেন, হল এবং বিশ্ববিদ্যালয়ে পুরো ক্যাম্পাসে কেমন দেখছেন পরিবেশ?
আমাদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আমরা প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের প্যানেল থেকে আমরা লড়বো। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, নির্বাচনের পরিবেশ নিয়ে যদি বলতে হয় যে এখানে প্রত্যেকটি ছাত্র এখনো পর্যন্ত আতঙ্কের ভিতরেই আছে, কেননা হলগুলোতে গেস্ট রুম বন্ধ থাকলেও গেস্ট রুমের নামে মিনি গেস্ট রুম চালু আছে। সেই মিনি গেস্ট রুমের ভিতর দিয়ে একজন ছাত্রের, আমরা বলতে চাই যে এখানে ডাকসু নির্বাচনের ভিতর দিয়ে একজন ছাত্রের তার সামাজিক, সাংস্কৃতিক, তার রাজনৈতিক, তার ব্যক্তিগত জীবনের উপরে কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না, কেউ কোনো ছাত্রনেতা, কোনো ছাত্র সংগঠন। সেটাই ডাকসুর ভূমিকা হওয়ার কথা। সেই জন্য এখন যদি আমরা নির্বাচনের পরিবেশ দেখি যে এই নির্বাচনের এখনো পর্যন্ত আমাদের যে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা 6 দফা দাবি দিয়েছিলাম যে প্রথম বর্ষ থেকে ছাত্রদের বৈধ সিট নিশ্চিত করতে হবে, বাসের রুটের সংখ্যা বৃদ্ধি করতে হবে, কিংবা যে দাবিগুলো দিয়েছি, এবং অন্যতম আমাদের প্রধান দাবি ছিল ভোট কেন্দ্রগুলো হলের বাইরে নিয়ে আসা বিষয়ে। তো ভোট কেন্দ্রগুলো এখনো পর্যন্ত হলের ভিতরেই রয়েছে। তো আমরা আশঙ্কা করছি যে এই অবস্থায় ভোট হলে নির্বাচন সুষ্ঠু হবে না, এবং নির্বাচনের পরিবেশ কিংবা পরিস্থিতি সেটাতে আমরা নির্বাচন যে শুধুমাত্র একটি দলের পক্ষেই হবে, একটি দলেরই পক্ষে ভোট পড়বে, কিংবা ছাত্রদেরকে জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে, সিটের ভয় দেখিয়ে, হল থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে, সেগুলো এখনো চলছে বিভিন্ন হলে, গেস্ট রুমের ভিতর দিয়ে এখনো চলছে। ফলে এই হচ্ছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এজি মাহমুদ, আপনি শুনছিলেন ছাত্র ফেডারেশনের যিনি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রয়েছেন, তিনি বলছিলেন আসলে নির্বাচনের যে পরিবেশ সেটি নিয়ে। আমরা ছাত্র দলের নেতাকর্মীদের সাথেও কথা বলেছি। ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন তিনি বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে হলে তাদের এখনো সহাবস্থান নিশ্চিত হয়নি। আর ছাত্রলীগ বলছে আসলে নির্বাচন বানচালের চেষ্টা করছে ছাত্র দল সহ অন্যান্য যে বাম সংগঠনগুলো রয়েছে সেগুলো। বুলবুল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ডাকসু নির্বাচনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল রেজা। চলে যাচ্ছি পরের খবরে। ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন ও 2 সিটির নতুন 36টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনী প্রচারের শেষ দিন আজ। বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। ভোট সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আজ মধ্যরাত থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর বুধবার মধ্যরাত থেকে পরদিন মধ্যরাত পর্যন্ত বাস, ট্রাক, মাইক্রোবাস, জিপ, টেম্পো চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকায় নিয়োগ দেওয়া হয়েছে 50 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার মধ্যরাত থেকে 2রা মার্চ রাত 12টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো মিছিল, সভা, শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দলীয় প্রতীকের নির্বাচনে এবার ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে লড়ছেন 5 জন প্রার্থী। ঢাকার 2 সিটিতে নির্বাচনী প্রচারের শেষ দিন আজ। শেষ দিনের প্রচারণার খবরাখবর জানাতে রাজধানীর কাউলা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, প্রচারের শেষ দিনে প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন আমাদের জানান। আমি সকাল থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে রয়েছি। এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আজকে শেষ 4টার সময় শেষ হয়ে যাচ্ছে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ আর 2 ঘন্টা বাকি আছে। আমরা দেখেছি যে দিনভর ক্লান্ত দিন পার করছেন, কারণ শেষ মুহূর্তের প্রচারণায় তারা জনগণের, বিশেষ করে ভোটারদের প্রত্যাশা পূরণের জন্য অঙ্গীকার দিচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রচারণায় রয়েছেন এই 49তম ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আনিসুর রহমান নাইম। আমরা তার কাছে জানতে চাইব কেমন সাড়া পেলেন জনগণের কাছে এবং 28 তারিখে কি প্রত্যাশা করছেন। আসলে জনগণের যে সাড়া 50 নম্বর ওয়ার্ডে পেয়েছি, এটা আমি অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি। কারণ হচ্ছে যে এই অঞ্চলের মানুষ, আমি প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, এই অঞ্চলের মানুষ আমাকে যেভাবে সাড়া দিয়েছে আমি ব্যাপকভাবে আশাবাদী, এবং এই অঞ্চলের মানুষ যেভাবে আমাকে আপন করে নিয়েছে আমার কৃতজ্ঞতা বোধ বেড়েছে। আমার এই অঞ্চলের মানুষের প্রতি যে দায়িত্ব পালন করতে হবে, সেই দায়িত্ব পালন করার বিষয়ে আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাচ্ছে মানুষের আজকের এই আমার প্রতি যে মানুষের দরদ আমি দেখছি। কালকে এই এলাকার প্রায় 7 থেকে 8 হাজার লোক আমার জন্য একসাথে নেমে গণসংযোগ করেছে গতকালকে। আজকে সকাল থেকে এলাকার পাড়া মহল্লায় আমাদের মা চাচিরা, বিভিন্ন আমাদের এলাকার সাধারণ জনগণ, এলাকার মানুষ আমার কাছে একটি ব্যাপক চাহিদা আমার প্রতি। তারা আশা করে যে আমি যদি নির্বাচিত হতে পারি, ঘুরি মার্কা যদি নির্বাচিত হতে পারে, নাইম যদি নির্বাচিত হতে পারে, এলাকার ব্যাপক উন্নয়ন হবে। 28 তারিখে ভোটের দিন, যেহেতু আজকেই শেষ, জনগণের কাছে বা ভোটারদের কাছে আপনার কি আহ্বান থাকবে? ভোটারদের আহ্বান হচ্ছে উন্নয়নের জন্য ঘুরি মার্কায় ভোট দিন। যে আমি বলেছি এই নির্বাচন 11 মাসের নির্বাচন আমি একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি।
যে সরকার নিজের টাকায় পদ্মা সেতু করতে পারে, সে সরকারের কাছে এলাকার এই ছোট উন্নয়ন তেমন মানে এটা ক্ষুদ্র বালিকণাও না। আমি এলাকার মানুষকে আশ্বস্ত করেছি যে যদি আমি নির্বাচিত হই 11 মাসে একটি উন্নয়নের বিপ্লব ঘটাবো এই অঞ্চলের মানুষের জন্য। অসংখ্য ধন্যবাদ। যেমন শুনছিলেন এই ছিল আমার কাছে ঢাকা উত্তর সিটির নির্বাচনের খবর। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর কাউলা থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী জাকারিয়া আহমেদ। চলে যাচ্ছি পরের খবরে। সুচিকিৎসা না দিয়ে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়ারপারসনের সুচিকিৎসায় প্রয়োজনে দল খরচ বহন করবে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই এর দায় নিতে হবে। 4 মাস ধরে খালেদা জিয়ার সঙ্গে তার আইনজীবী ও দলীয় নেতাদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন মির্জা ফখরুল। তাকে অকালে এইভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া চিকিৎসা না করে অবিলম্বে দেশত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাকে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে। তার যদি কোনো ক্ষতি হয় তার সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারকে, যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাদেরকে গ্রহণ করতে হবে। এদিকে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ফেনী সার্কিট হাউসে মতবিনিময় সভায় তিনি আরো বলেছেন, বিডিআর বিদ্রোহের দিন খালেদা জিয়া কোথায় ছিলেন তা জানতে পারলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। তারা বেগম খালেদা জিয়াকে 24 ঘন্টা ধরে কোথায় লুকিয়ে রেখেছিলেন এবং কেন তাকে পালিয়ে লুকিয়ে থাকতে হলো 24 ঘন্টা, এর সঙ্গে এই হত্যাকাণ্ডের যে রহস্যময় দিকটা তিনি উন্মোচন করতে চাচ্ছেন, এর কোনো যোগসূত্র আছে কিনা সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে। স্বাধীনতা বিরোধী এই ভাবমূর্তি থেকে রক্ষা পেতে 4 দশক পরে নতুন নামে রাজনৈতিক সংগঠন গড়তে যাচ্ছে জামায়াতে ইসলামী। এই দলের নামের সঙ্গে থাকছে না ইসলাম শব্দটিও। তবে বিশ্লেষকরা বলছেন, খোলস পাল্টালেও বদলাবে না জামায়াতের চরিত্র, সরবে না সন্ত্রাসবাদের অন্যতম উৎস হিসেবে পরিচিত ওয়াহাবি ও মওদুদি মতবাদ থেকেও। ৭১-এ অখণ্ড পাকিস্তান রক্ষার নামে ধর্মের ধোঁয়া তুলে বাঙালিদের নিধনে মেতে ওঠে জামায়াতে ইসলামীও। এ কারণে স্বাধীনতার পরপরই নিষিদ্ধ হয় দলটি। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা আইডিএল নামে রাজনীতিতে ফেরে জামায়াত। জেনারেল জিয়ার আমলে ১৯৭৯ সালের নির্বাচনে অংশ নিয়ে ২০টি আসনে জয়ী হয় আইডিএল জোট। এর পরের বছর আইডিএল বিলুপ্ত করে জামায়াতকে পুনরুজ্জীবিত করেন যুদ্ধাপরাধী গোলাম আজম। স্বাধীনতা বিরোধী ভাবমূর্তি থেকে রেহাই পেতে সম্প্রতি নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। সম্ভাব্য নামের তালিকায় আছে বাংলাদেশ ওয়েলফেয়ার পার্টি ও বাংলাদেশ জাস্টিস পার্টি। পাশাপাশি জামায়াতকে বিলুপ্ত না করে সামাজিক সংগঠনে রূপ দেওয়ার চিন্তা চলছে। জামাতের মধ্যেও কিন্তু নাম নিয়ে কথা চলছে। এখন এই নামেই থাকবে তারা না ভিন্ন নামে তারা আসবে, এই নিয়েও তাদের কথা হচ্ছে। আমার মনে হয় জামাত এই ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে পারে, সে হয়তো ভিন্ন নামেও আসতে পারে অথবা এই নামেও ব্যাক করতে পারে। তবে ব্যাক করার সময় এখনো বোধ হয় জামাতের নাই। দীর্ঘদিন থেকে জামায়াতের রাজনীতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তার মতে নাম বদল করলেও পাল্টাবে না জামায়াতের মওদুদি দর্শন। আপনি জামাতে ইসলামী সমালোচনা করবেন, আপনাকে সঙ্গে সঙ্গে বলবে আপনি মুরতাদ হয়ে গেছেন, ইসলাম থেকে আপনি খারিজ হয়ে গেছেন। আর মুরতাদের অর্থ হচ্ছে আপনাকে হত্যা করতে হবে। এইটা হচ্ছে জামাতের মূল দর্শন। এই মওদুদিবাদ যতক্ষণ পর্যন্ত থাকবে, ধর্মের নামে যতক্ষণ রাজনীতি থাকবে, আমরা বাংলাদেশে সন্ত্রাস মুক্ত করতে পারবো না, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশও করতে পারবো না। সাপের ব্যাপারে আমরা সবসময় বলি, কেউটে সাপ তো খোলস পাল্টায়, স্বভাব কি পাল্টায়? নতুন জামায়াতের বিরুদ্ধেও সরকারের শক্ত অবস্থান দেখতে চায় মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
জাতীয় ঐক্যফ্রন্টের আর কোনো আবেদন নেই উল্লেখ করে এই জোট ছাড়তে বিএনপিকে পরামর্শ দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর এমাজউদ্দিন আহমেদ। আর এই জোটকেই আঁকড়ে ধরার পক্ষে আরেক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তবে জোটে থাকার শর্ত হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব নিজের হাতে রাখতে চায় বিএনপি। 2018 সালের অক্টোবরে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট। 20 দলীয় জোট ও দলের বেশিরভাগ নেতাকর্মীর আপত্তি থাকলেও প্রত্যাশার পারদে ভর করে এই জোটে যোগ দেয় বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট সহ নিজেদের ভরাডুবির পর তাই রাখঢাক না করেই এই জোটের প্রয়োজনীয়তা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন জোট নেতারা। অভিজ্ঞতাহীন লোকদের সাথে বিএনপি এত আতাত এবং এত সময় কেন নষ্ট করছে, এটা আমি বোধগম্য নয়। তখন তো চুপ করে এটা মুখ বুঝে সহ্য করা হয়েছে ইলেকশন সামনে, এখন তো সেই পরিস্থিতি নেই। জাতীয় ঐক্যফ্রন্টের বদলে 20 দলীয় জোট ও দলকে শক্তিশালী করাই বিএনপির জন্য মঙ্গলজনক বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর এমাজউদ্দিন আহমেদ। একটা পর্যায় ছিল যখন জাতীয় পর্যায়ে কামাল হোসেনের মতো অথবা আরো কয়েকজন যারা আছেন তার সাথে ইনভলভ, কাদের সিদ্দিকী, এদের দরকার হয়তো ছিল, কিন্তু আস্তে আস্তে এই প্রয়োজনীয়তাটা কমছে। 20 দলীয় জোটের প্রতি মনোযোগী হয়ে এবং দলটাকে আরো শক্তিশালী কিভাবে করা যায় এদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন হবে। তবে তার সঙ্গে একমত নন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। কোনোটাই হবে না যদি আমি নিজে মাঠে না যাই, খালি ওর ভরসা করে ওর কাঁধে চড়ার কোনো লাভ হবে না। তবে তাদের একটা বিরাট সুবিধা পেয়েছে বিএনপি, আজকে কামাল হোসেনের মতো লোক তাদের পাশে দাঁড়িয়েছে। উনাকে সঙ্গে রেখে ঐক্যফ্রন্টের আমার মতে তাদের লাভবান বেশি হবে না। 20 দলের ওইসব এইদের কথা বলে কাজে এটা চিন্তা করতে হবে, বিএনপিকে নিজের আখেরের কথা চিন্তা করতে হবে। যেটা তার মাঠে নামছে না কেন, এটা 20 দলেরও ব্যর্থতা। তার মানে 20 দলকে ওনারা হিসাবের মধ্যেই দেন না। ডক্টর কামাল হোসেন নয়, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব চায় বিএনপি। এরা সবাই আওয়ামী লীগ থেকে আসা এবং তাদের বক্তৃতা বিবৃতিতে সে আওয়ামী লীগের পুরানো দিনের কথাবার্তাই আমরা মাঝে মাঝে শুনতে পাই, আওয়ামী লীগের নেতৃবৃন্দের বন্দনা শুনতে পাই। সেভাবে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কথা ততটা শুনতে পাই না। বিএনপির অধিকাংশ নেতাকর্মী মনে করে যে এই জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব বিএনপির একজন সিনিয়র নেতার হাতে থাকা উচিত। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দায়রা জজ আদালতে বিচারাধীন ফৌজদারি সব মামলার তালিকা 30 দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব মামলা 6 মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। 2007 সালে নরসিংদীতে ডাকাতি মামলায় এক আসামি জামিন শুনানিকালে এ আদেশ দেয় আদালত। বিচারিক আদালতে সাক্ষীরা দীর্ঘদিন না আসায় মামলাটি নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমেদের মরদেহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাফন করা হয়েছে। ভোরে পলাশের মরদেহ নিয়ে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে পৌঁছান তার বাবা পিয়ার জাহান সর্দার। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাতে চট্টগ্রাম মেডিকেলে ছেলের মরদেহ শনাক্ত করেন বাবা। রোববার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কমান্ডো অভিযানে নিহত হন পলাশ আহমদ। পরে পলাশের আঙুলের ছাপ র্যাবের ক্রিমিনাল ডেটাবেইজে থাকা এক অপরাধীর সঙ্গে মিলে যায়। পুরানো ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা হল 69। দগ্ধদের মধ্যে সোহাগ নামে একজনের মৃত্যু হয় রাত 1টার দিকে। 60% দগ্ধ হওয়ার পর আইসিইউতে ভর্তি ছিলেন সোহাগ। এর আগে মারা যান আনোয়ার নামে আরও একজন। এখন চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 9 জন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। দগ্ধদের সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে আগুনে বেশি পুড়ে যাওয়া মরদেহের ডিএনএ টেস্ট শেষ করতে আরও 3 সপ্তাহ সময় লাগবে বলে জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার। কুষ্টিয়া ও বরিশালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছে। তাদের একজন মাদক ব্যবসায়ী, অন্যজনকে বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে রাতে কুমারখালীর আদাবাড়িয়া এলাকায় দুপক্ষের সংঘর্ষের খবরে
ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইমদাদকে উদ্ধার করে পুলিশ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি নিহত ইমদাদ মাদক ব্যবসায়ী। এদিকে বরিশালের কাজিরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত ব্যক্তি 20টি মামলার আসামি। চাঁপাইনবাবগঞ্জে 2 জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। রাতে জেলার নাচলের আঝৈর এলাকায় পেয়ারা বাগান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো বাইরুল ইসলাম ও শফিকুল ইসলাম। র্যাব জানিয়েছে পেয়ারা বাগানে কয়েকজন জেএমবি সদস্যের গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় অন্যরা পালিয়ে গেল, 2জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এই 2জন জেএমবি সদস্যের বিরুদ্ধে নাচল থানায় মামলা করা হয়েছে। নাটকে বিশেষ অবদানের জন্য 21শে পদকপ্রাপ্ত নিখিল সেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বরিশালের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকালে অশ্বিনী কুমার হল চত্বরে নিখিল সেনের মরদেহে শ্রদ্ধা জানানো হয়। এরপর বরিশাল প্রেস ক্লাব ও উদীচী কার্যালয়েও তাকে শ্রদ্ধা জানানো হয়। এতে শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। মস্তিষ্কে রক্তক্ষরণে রোববার দুপুরে মারা যান সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। সিমেন্ট ফ্যাক্টরির ছাই, ডাইং ও প্রিন্টিং সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ্যে প্রতিদিন দূষিত হচ্ছে মুন্সিগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষা নদী। এসব প্রতিষ্ঠানের বায়ু দূষণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। নিয়ম অমান্য করে জমি জমা দখল করে এই ফ্যাক্টরিগুলো এসব অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। মুন্সিগঞ্জের মুক্তারপুর ও চর মুক্তারপুরে সিমেন্ট ফ্যাক্টরি, ডাইং ও প্রিন্টিং সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য মিশছে ধলেশ্বরী নদীতে। এতে বাড়ছে পানি দূষণ। সিমেন্ট ফ্যাক্টরির ছাই উড়ে দূষিত হচ্ছে বাতাস। শ্বাসকষ্ট সহ নানান স্বাস্থ্য সমস্যায় ভুগছেন স্থানীয়রা। ওখানকার ধুলাবালু আমাদের অনেক ক্ষতি করে, এমনকি যত মিল ইন্ডাস্ট্রিজ আছে সম্পূর্ণ আমাদের গ্রামেও থাকামো খুব কষ্ট। সরকারি কোনো আইন নিয়ম নীতি তোয়াক্কা না করে তারা তাদের ক্লিংকার উড়ানো নামানো করতেছে এবং 24 ঘন্টা ধুলা উঠতেছে। এদিকে এসব প্রতিষ্ঠানের জাহাজ নদী দখল করে রাখায় ব্যাহত হচ্ছে লঞ্চ সহ বিভিন্ন নৌযানের স্বাভাবিক চলাচল। নদীর পানি এখন বিষাক্ত, মাছ জন্ম নিতে পারে না, মানুষ গোসল করতে পারে না, ওদের বার্জ এবং অন্যান্য জাহাজটা জেনে রাখে স্বাভাবিক চলাচল পর্যন্ত লঞ্চ করতে পারে না। নদী দখল ও দূষণের কথা স্বীকার করে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে জানান জেলা প্রশাসক। এ বিষয়ে মন্ত্রণালয়ে যে রিকোয়েস্ট লেটার পাঠানো হয়েছে, আমি আশা করি যে অতি শীঘ্রই মন্ত্রণালয় থেকে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। এর আগে গত 8 ফেব্রুয়ারি ধলেশ্বরী শীতলক্ষা নদী দখল, দূষণ ও সরকারি রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বজ্রসহ ঝোড়ো বৃষ্টি হতে পারে। নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। রাজধানীতে সকাল থেকেই দমকা হাওয়া সহ বৃষ্টি হয়। বৃষ্টিতে সড়কে গণপরিবহন কম দেখা গেছে, কোথাও কোথাও দেখা গেছে জলাবদ্ধতাও। ফলে দুর্ভোগে পড়েন স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা। আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে পশ্চিমা লঘুচাপ, আর দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে 15 দিনে অজ্ঞাত রোগে এক পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। আর চিকিৎসকদের ধারণা ভাইরাসজনিত রোগ সেরিব্রাল এনফেলাইটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন তারা। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রায় 2 সপ্তাহ আগে তাহের আলী ও তার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জ্বর, মাথা ব্যথা, গলা বসে যাওয়া সহ নানা লক্ষণ দেখা দেয় তাদের মধ্যে। 2 দিনের ব্যবধানে মারা যান তারা। একই উপসর্গে কয়েকদিন পর মারা যান মেয়ে জামাই হাবিবুর রহমান। এর 2 দিন পর গেল রবিবার অসুস্থ হয়ে পড়েন তাহের আলীর 2 ছেলে ইউসুফ ও মেহেদি। ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় 2 ভাই মারা যায়। এদিকে ইউসুফ ও মেহেদিকে দাফন করার সময় অসুস্থ হয়ে পড়েন ইউসুফের শ্বশুর ও এক প্রতিবেশী। পরে তাদের দুজনকে বালিয়াডাঙ্গি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এইটা একটা ভাইরাস জনিত সমস্যা, বাইরে বাড়িতে আপাতত যাওয়ার কোনো দরকার নেই। ভোরে ভোরে বলতেছিল যে আমার গলাটা লাগে যাচ্ছে আর মাথা ব্যথা করতেছে, সকলের চিকিৎসা ঠিক করতে পারেন, তারপর রংপুর হাসপাতালে নিয়ে গেছে। এছাড়া সোমবার উপজেলার ভান্ডারদহ নয়াবাড়ি গ্রামের ৬-৭ জন অসুস্থ হয়ে পড়লে তাদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। আতঙ্কিত হয়ে এলাকা ছাড়ছেন অনেকে। চিকিৎসকদের ধারণা ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তারা। সার্বক্ষণিক মেডিকেল টিম আছে এবং একটা তদন্ত টিম ওখানে কার্যরত, এবং আমার এখানে একটা কন্ট্রোল রুম খুলেছি আমরা। ভাইরাসটা রংপুরে স্যাম্পল কালেকশন করা হয়েছে এবং স্যাম্পলটা আইডিসিআর প্রেরণ করা হয়েছে। এটা রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হব যে কি রোগটির কারণ নির্ণয়ে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসলে প্রকৃত কারণ উদ্ঘাটন হবে বলে জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন শাহজাহান নেওয়াজ। ডিবিসি নিউজ ডেস্ক। বান্দরবানের পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা সাঙ্গু নদী এখন নাব্য সংকটে। নদীর মাঝপথে জেগে উঠেছে অসংখ্য চর। আজ পর্যন্ত কখনোই ড্রেজিং করা হয়নি পাহাড়ি এই নদীতে, ফলে নদী নির্ভর এই অঞ্চলের মানুষকে যাতায়াতে পড়তে হচ্ছে সীমাহীন দুর্ভোগে। খরস্রোতা পাহাড়ি নদী সাঙ্গু মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের থানচির মদক এলাকার পাহাড় থেকে নদীটির উৎপত্তি। এটি ১৭৩ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। তবে সাঙ্গু এখন আর খরস্রোতা নয়। অসংখ্য চর জেগে ওঠায় মারাত্মক ব্যাহত হচ্ছে এর স্বাভাবিক পানি প্রবাহ। শুরু হয়ে গেছে নৌপথ। প্রয়োজনীয় পণ্য পরিবহনে বেগ পেতে হচ্ছে স্থানীয়দের। শঙ্করহাল বছর বছর বেড়ে যাচ্ছে, এখন শঙ্করহালে বোট চালাইতে ঠেলে ঠেলে ওদিন মাসে আসলে আমরা ওই বোটগুলো চালাইতে কষ্ট হয়ে যায়, মালমাত্রা আনতে অনেক কষ্ট হয়ে যায়। সাঙ্গুর গভীরতা কমে যাওয়ায় এখন আর চোখে পড়ে না অনেক প্রজাতির মাছ। আগে যে পরিমাণ মাছ ছিল এখন তো নাই, কারণ বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করতেছে পানিতে, তার জন্য মাছ নাই। মাছ পাইলে আধা কেজি নইলে এক ফবা ইন্ডিয়ার আরো সংসার না চলে। নদীর পাড়ে তামাক চাষে ব্যবহৃত বিষ গিয়ে মিশছে সাঙ্গুর পানিতে। নদী থেকে অবাধে তোলা হচ্ছে পাথর আর কাটা হচ্ছে দুই পাড়ের গাছ। তামাক পাতার উপরে যে বীজ প্রয়োগ করা হয় সেই বীজগুলো তো নদীতে এসে পড়ছে। গাছ কাটা, পাথর তোলা, বীজ প্রয়োগ, এইগুলি যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে বিপর্যয় ডেকে আনবে। অচিরেই সাঙ্গুর নাব্য সংকটের সমাধান হবে বলে জানালেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ড্রেজিং এর বিষয়ে একটি ডিপিপি প্রেরণ করা হয়েছে। এই প্রকল্পের পূর্ণাঙ্গ তথ্য না থাকায় ওটা এখনো আপনার আরো সংশোধন করে তারপর আপনার মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। আমরা মেনলি বেসিন স্টাডি প্রকল্পটার জন্য ওয়েট করছি। পাহাড়ি জনপদে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ও জীবন জীবিকার বড় উৎস এই নদী রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। সংস্কারের অভাবে নানা সমস্যায় জড়িত সুন্দরবনের ইকো ট্যুরিজম, তাই কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না এই ব্যবসায় জড়িত ব্যবসায়ীরা। দেশি বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থানগুলো সংস্কার সহ নতুন 4টি প্রকল্প হাতে নিচ্ছে বন বিভাগ। প্রকৃতির অপার লীলাভূমি সুন্দরবন, এর সৌন্দর্যের টানে অবসর কাটাতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। দর্শনার্থীরা যাতে নিরাপদে বনের সৌন্দর্য উপভোগ করতে পারে, বন বিভাগের উদ্যোগে 7টি জায়গায় তাই গড়ে তোলা হয়েছে ইকো ট্যুরিজম। সুন্দরবনে আছে সুন্দরী সহ 334 প্রজাতির উদ্ভিদ, আরও আছে রয়্যাল বেঙ্গল টাইগার সহ 375 প্রজাতির বন্যপ্রাণী। এছাড়া 315 প্রজাতির পাখির নিরাপদ আবাস এই বন। পাশাপাশি রয়েছে লবণাক্ত পানির একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। যত প্রজাতির কীটপতঙ্গ, পাখি, এগুলোকে যদি একত্রিত করা হয় তাহলে এটা একটা মহাদেশের যত সম্ভার রয়েছে তাকেও ছাড়িয়ে যায়। কিন্তু বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনের পর্যটন শিল্পে রয়েছে নানা অসুবিধা। এই শিল্পের সাথে জড়িতরা বলছেন, নৌযান থেকে নামার জন্য ব্যবহৃত জেটি, ওয়াকওয়ে, ওয়াচ টাওয়ারগুলো মানসম্মত না হওয়ায় প্রায় বিপাকে পড়ছেন দর্শনার্থীরা। আর একবার যদি সুন্দরবনে কোনো রকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমাদের ট্যুরিজমের জন্য ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হবে। আমাদের অনেক ট্যুরিস্ট কটকা, কচিকালে, হিরন পয়েন্টে যে রেস্ট হাউসে রাত্রে থাকতে চায়। আমরা কাউকে এই রেস্ট হাউসে থাকার মতন এখন ব্যবস্থা করতে পারি না। আর দেশি বিদেশি পর্যটকদের সহায়তাকারী গাইডরা বলছেন, পর্যটকদের জন্য আকর্ষণীয় এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা সহ অন্যান্য সুবিধা বাড়ালে বাড়বে দর্শনার্থীর আগমন। সুন্দরবনে দেখার মতন জিনিস আছে অনেক। বেশিরভাগ হচ্ছে আপনার ফরেনার ট্যুর যদি হয়, আমাদের একটু সিজনটা ভালো হয়।
এ অবস্থায় সুন্দরবনের পর্যটন শিল্প সমৃদ্ধ করতে বেশ কয়েকটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে বন বিভাগ। আরও পর্যটক ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের যে 4টা প্রস্তাব করা হয়েছে, এই 4টা যদি আমরা নতুন করতে পারি তাহলে সুন্দরবনে পর্যটনের দ্বারটা আরও উন্মুক্ত হবে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যেতে পারে সুন্দরবনের উপর নির্ভরশীল 15 লাখ মানুষের আর্থিক অবস্থা, কমবে বনের উপর নির্ভরশীলতা। ডিবিসি নিউজ ডেস্ক। দেশব্যাপী শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতার অংশ হিসেবে ঝালকাঠিতে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত গাইল 1000 শিক্ষার্থী। সকালে স্থানীয় শিশু পার্কে প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ। এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 1000 শিক্ষার্থীর কণ্ঠে ধ্বনিত হয় জাতীয় সঙ্গীত। শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় সঙ্গীতের সুর মিলান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং অভিভাবকরাও। শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এমন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন বক্তারা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে আসছেন সুরভি আলম তরুণী। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।